আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, সুন্দরবনের বাজারে। আপনি যদি না বলেন আমাকে বলতে হবে ওনাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। আপনি যদি করতে না পারছেন আপনি ম্যাডামকে বলুন আমরা অন্য কোথাও আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, অসুবিধা নেই। আমি বলছি আপনাকে, আপনি যদি আপনার কাজটা না করতে পারেন দেন ইউ আর ইনকেপেবল, আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, সুন্দরবনের বাজারে। আর আপনি এখানে অন্য কাউকে আমরা নিয়ে নেবো। নমস্কার, আমি কবির কথা বলছি। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। তার কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের ভালোবাসায়, আপনাদের অকুণ্ঠ আশীর্বাদে 55,000 জন সাবস্ক্রাইবার আমি আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়েছেন। 55,000 জন মানুষ সাবস্ক্রাইবার হিসেবে আপনাদের কাছে আমার প্রথমেই একটি বিনীত অনুরোধ, ছোট্ট অনুরোধ, যাদের আমার চ্যানেলের কন্টেন্ট, আমার বক্তব্য, আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তারা যদি আমার চ্যানেলটি আরেকটু সাবস্ক্রাইব করেন, যারা এখনও করেননি, যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আরও বেশি মানুষের কাছে আমার কন্টেন্ট পৌঁছে যেতে পারে। প্রসঙ্গে আসি, আপনারা জানেন সংস্কৃতে একটি প্রবাদ বাক্য রয়েছে, অঙ্গারো শতধৌতেন মলিনত্বং না মঞ্চতে, বা ইংরেজিতে বলা হয় ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা যতই ধো তার ময়লা যায় না। মাফ করবেন মাননীয় অগ্নিমিত্রা পাল, আপনাকে দেখে আমার অনেকটাই কথা মনে হচ্ছে। গত দুদিন আগে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার অমানবিক আচরণ আমি বলতে বাধ্য হচ্ছি, সারা দেশে, সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো। কলকাতার রাজপথে একজন মন্ত্রী এ ধরনের অমানবিক আচরণ করছেন একজন শিশুর দুধ গরম হওয়া নিয়ে। তারপরে আপনি দুঃখ প্রকাশও করেছেন। তারপরে আপনি আবার আজকে একজন সরকারি কর্মচারীর সঙ্গে কী দুর্ব্যবহারটাই না করলেন। আপনাদেরকে আমি দৃশ্য দেখাবো দর্শক। দেখুন, কোনো সরকারি কর্মচারী যদি কর্তব্যে গাফিলতি করেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস অবশ্যই হওয়া উচিত। তারা পাবলিক সার্ভেন্ট, ঠিক একইভাবে জনপ্রতিনিধিরাও আমাদের কাছে দায়বদ্ধ। এবং আমি দেখেছি সরকারি কর্মচারী এই কমিউনিটিটা, আপনাদের অভিজ্ঞতাও হয়তো অনেকটা একরকম হবে, যে কী পরিমাণ তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়েছিলেন, বিজেপিকে সমর্থন করেছেন, সেটা পোস্টাল ব্যালটের কাউন্টিং দেখলেই বোঝা যায়। তারপরে একজন সরকারি কর্মচারীর সঙ্গে আপনি কী ব্যবহার করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আচরণগুলোর জন্য মানুষের কাছে জনপ্রিয়তার শিখর থেকে অপছন্দের ঘৃণার তলানিতে এসে পৌঁছেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার থেকেও আপনি শিক্ষা নেওয়ার প্রয়োজন মনে করছেন না ম্যাডাম? আমি অবাক হয়ে যাচ্ছি। মানে কী ভাবেন মানুষকে? চাকর বাকরদের সঙ্গে তো এই ধরনের আচরণ করা যায় না। একজন সরকারি কর্মচারীকে, তার ডিগনিটিকে আপনি এইভাবে আঘাত করছেন। প্রকাশ্যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস না করে, এইভাবে কোনো কিছু না করে তাকে তার ডিগনিটিতে আঘাত করছেন। তার পরিবারের সামনে, তার সহকর্মীদের সামনে বাকি জীবনটা তার কী অবস্থা হবে কি না আপনি একবারের জন্য ভাবছেন না ম্যাডাম? কি আপনি রাজ্যের একজন মন্ত্রী, আমি কি বলবো, আমি অত্যন্ত হতাশ। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ওই পরিবারটি, অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী যাদের তিরস্কার করেছিলেন, তারা দেখা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের ব্যবস্থা করে দেবেন আবাসনের। খুব ভালো কথা, অবশ্যই সমর্থন জানাই। কিন্তু তাদের কি হবে যারা আমাদের দেশের স্বাধীনতার 80 বছর পরেও, আমি গতকালই বলেছি, গাছ ফেলে মানুষ এবং ফ্লাইওভার ফেলে, গাছ ফেলে পাখি এবং ফ্লাইওভার ফেলে মানুষ বাসা বাঁধে। সেই সমস্ত নিরন্ন আশ্রয়হীন, বস্ত্রহীন, বাসস্থানহীন মানুষদের কি হবে? কোনো মৌলিক পরিকল্পনা আছে? পারলে একটু জানাবেন তো। একজন মানুষকে দিয়ে তো সমস্যার সমাধান হবে না, তবুও সাধুবাদ জানাই। কিন্তু মৌলিক কি সমাধানের কথা ভাবছেন? আপনারা তো কেন্দ্রে আছেন, রাজ্যে আছেন, ডবল ইঞ্জিনের সরকার, এত প্রতাপ, একটুখানি জানাবেন তো, খুব ভালো লাগবে। সবার আগে এই চ্যানেল থেকে আপনাদের অকুণ্ঠ প্রশংসা করব। এরপরে আসি, গতকাল রাত্রিবেলা শ্রুতিনাথ প্রহরাজ, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক, অধ্যাপক, প্রাক্তন শিক্ষাবিদ, জনপ্রিয় মানুষ, তাকে এবং অনুপম চক্রবর্তী এবং দেবাশিস চক্রবর্তী নামের দুই সিপিআইএম কর্মীকে শ্রুতিনাথ প্রহরাজ, সিপিআইএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, উত্তরপাড়ার বিধানসভার প্রাক্তন বিধায়ক, তাদেরকে মাঝরাতে অ্যারেস্ট করা হয়। পুলিশ তাদের আচরণ নিয়ে বহু প্রশ্ন অতীতেও উঠেছে, এখনও উঠছে। তাদের গা থেকেও কয়লার দাগ উঠছে না। যাই হোক, এই চর্বিত চর্বণ করে লাভ নেই। আজকে বিকেলবেলা শ্রুতিনাথ প্রহরাজের
এবং দেবাশিস চক্রবর্তী, অনুপম চক্রবর্তী 10ই আগস্ট যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, জেল ভরো আন্দোলন, সেখানকার মামলায় এ তো ভাবা যায় না, মানে রাজ্যে আদৌ গণতন্ত্রের ছিটে ফোঁটা অবশিষ্ট আছে বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন বাড়ি থেকে বেরোতে দেবো না বা ইত্যাদি কিছু। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা গেল যে কোনো ধরনের কোনো তদন্তের কোনো অগ্রগতি নেই। তিনি কিছুদিনের মধ্যেই বিদেশে যাবেন, ফিরে আসবেন সুস্থ হয়ে, অবশ্যই আশা করি, কিন্তু কী হয় সেটা সময় বলবে। তৃণমূলরা এখন ভালো তৃণমূল হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পল তিনিই বলছেন যে সব তৃণমূল খারাপ, এমনটা নয়। আমার কথা দীর্ঘায়িত করবো না আজকে। শ্রুতিনাথ প্রহরাজের মুক্তির পরে মীনাক্ষী মুখার্জি কী বলছেন, সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ কী বলছেন, সে দৃশ্য আপনারা দেখবেন। মেনস্ট্রিম মিডিয়ায় খুব বেশি জায়গা পায় না বলে আপনাদেরকে আমি দেখাবো, এবং দেখা উচিত আরও বেশি করে। কারণ প্রতিবাদ করলে যদি এই পরিণতি হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক পরিণতি হয়েছে, অর্থাৎ করুণ পরাজয়, বিজেপির কিন্তু সেই করুণ পরাজয়ের পরিণতি অপেক্ষা করে আছে বলে অন্তত আমি মনে করছি। আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন। এবং আবারও বিনীতভাবে অনুরোধ করছি, যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন বা নিয়মিত কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন। আপনার এই ছোট্ট পদক্ষেপটি আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ। আমাদের দুটো বিষয়ে বলার প্রত্যক্ষ অভিজ্ঞতা যে তিনজনের হয়েছে, আমাদের অনুপম চক্রবর্তী উনি আছেন, আপনার সতীনাথ প্রহরাজ আছেন, দীপক চক্রবর্তী। ঘটনাটা তো 10 তারিখ, গোটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কী দাবিতে ছিল, কী ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন, উনি বলেন এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরে যে দাবিদারি করছিল, সেই দাবিদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। সেই বিষয়ে আইনি যা কথাবার্তা আছে, আইনজীবী আমাদের নেতৃত্ব আছেন, আজকে ওনারা ফাইটও করেছেন, ওনারা বলবেন। আমাদের শুধু পরিষ্কার একটাই কথা, আমার মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে, আর পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট কায়দায় চলা ফ্যাসিস্ট সরকার বিজেপি, তারা দুমুখী আর আক্রমণ করবে না। এটা আমরা যে ভাবিনি বা আমরা যে তার জন্য প্রস্তুত নই, এমনটা নয়। এদের গুন্ডারা প্রথমে এসে রাস্তাঘাটে আমাদেরকে মারধর করেছে, চুচুড়াতে করেছিল। পুলিশের তখন কোনো ভূমিকা ছিল সেই গুন্ডাগুলোকে ধরার জন্য? যারা সেদিনকে পেটালো, এসে ওই চেয়ার টেবিল ভাঙলো, মাইক ভাঙলো, একটা পলিটিক্যাল গ্যাদারিং, সেখানে একটা নির্দিষ্ট করে কিছু দাবি মানুষের, যে 8 ঘন্টা কাজ করা যাবে না, রেশন দিতে হবে, কাজ দিতে হবে, মজুরি বাড়াতে হবে, সব মানুষের বাঁচার মতন পরিবেশ করতে হবে, গোটা দেশ জুড়ে বেকারত্বকে এবং জিনিসপত্রের দামকে কমাতে হবে, বেকারত্বকে কমাতে হবে, এই দাবিতেই তো ছিল 10 তারিখ গোটা রাজ্য জুড়ে। কিন্তু চুচুড়াতে যেভাবে বিজেপি এলো, এসে নিয়ে ভাঙচুর করলো, মারলো, পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, তাই পুলিশের তো এত তৎপরতা, কালকে রাত 2টোর সময় কমরেড সতীনাথ প্রহরাজকে ধরেছেন, 3:17 অনুপম চক্রবর্তীকে ধরেছেন, দীপক চক্রবর্তীকে ধরেছেন। ওই পুলিশের এত তৎপরতা 10 তারিখ বিকেলবেলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে তো ছিল না। তাহলে প্রথমে গুন্ডা দিয়ে পিটছে, তারপরে যখন দেখছেন যে গুন্ডা দিয়ে এদেরকে দাবানো যাচ্ছে না, তখন রাত্রিবেলায় একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে, একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ধরেছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, 15টা বছর তাবেদারি করে একবার শিক্ষা হয়েছে যে রাজনৈতিক দল আসে যায়, ওরা টিকবে না, ফিরে তাবেদারি শুরু করবেন না। লড়াইটা কিন্তু মানুষের দাবিতে, কোনো রাজনৈতিক দল নিজেদের দলের দাবিতে লড়াই করে না, উচিত নয়। মানুষের দাবিতে লড়াই করে। যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা আবার ন্যায়সঙ্গতভাবে বেরিয়ে এসছেন, আবার লড়াইয়ের ময়দানেই। বাকি আমাদের কৃষক সভার সম্পাদক আছেন, 10 তারিখের প্রোগ্রামের কি হয়েছিল গোটা রাজ্য জুড়ে উনি আছেন, এবং আমাদের আইনজীবীদের নেতৃত্ব আছেন। ওনারা যে আনলফুলি ঘটনা ঘটেছে সেটা উনি বলবেন এবং তার পরবর্তী পদক্ষেপও বলবেন। আমি পরেশ দাকে প্রথমে বলবো। গত 10ই আগস্ট সারা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা 500-এরও অধিক। গতই 10ই আগস্ট বামপন্থী সংগঠনগুলোর ডাকে চুঁচুড়ায় যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, তার জন্য এখনো পুলিশ গ্রেপ্তার করছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? এই বিষয় হচ্ছে যে পুলিশ পাগল হয়ে গেছে, বা পুলিশ পাগল হয়ে গেছে, মানে পুলিশকে মানে বিজেপি RSS এর লোকেরা
তারা পুলিশকে দিয়ে সমস্ত করাচ্ছে, আর পুলিশের সমস্ত করাচ্ছে। ভূত দেখছে, বামপন্থীদের ভূত দেখছে, ভূত দেখে ভেবেছে যে কেস দিয়ে আর রাতের অন্ধকারে তুলে নিয়ে এসে তাদেরকে ভয় দেখিয়ে দেবে। ওসব হবে না, ওসব অত সহজে যত সমস্ত করবে তত আমাদের প্রতিরোধের মাত্রা বাড়বে। এইটা পরিষ্কারভাবে পুলিশের জেনে রাখা উচিত। না হলে আপনারা ভাবুন, এটা আইন অমান্য আন্দোলন, যে আন্দোলন হচ্ছে যে মানুষের স্বার্থে দাবি দেওয়াগুলো নিয়ে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দাবি দেওয়া নিয়ে আইন অমান্য আন্দোলন ছিল। সেই আইন অমান্য আন্দোলনে কী ঘটনা ঘটেছে? কেউ পুলিশকে আক্রমণ করেছে না, কেউ থানা অভিযান করেছে না, থানা দখল করেছে না, শুধুমাত্র ব্যারিকেড ভেঙেছে। তো জানেন আইন অমান্য আন্দোলনে একাধিক ব্যারিকেড থাকে, একটা দুটো ব্যারিকেড ভেঙেছে, তার উপরও আমাদের যারা ব্যারিকেড ভেঙেছে তার উপর হচ্ছে বরঞ্চ পুলিশ অত্যাচার চালিয়েছে। সেদিনকে হচ্ছে যে গ্রেপ্তার করেছে বহু লোককে, ইতিমধ্যে 60 জনকে হচ্ছে যে আমাদের জামিন করাতে হয়েছে। তারপর ধারাবাহিকভাবে হচ্ছে যে এই সমস্ত কেস দিয়ে যাচ্ছে। এই সমস্ত তো কোনোদিন আমরা দেখিনি। এই ঘটনা তো তৃণমূলকে ছাড়িয়ে গেছে। এমনকি ওই কালকে 10 তারিখে ঘটনা ঘটেছে, আর 25 তারিখ, প্রায় 14 দিন পর রাতের বেলায় কি চোর ডাকাত নাকি, ক্রিমিনাল নাকি, অন্য কেউ নাকি রাতের অন্ধকারে বাড়ির দরজা ধাক্কা দিয়ে সেখানে হচ্ছে যে আমাদের পার্টির নেতা শুধু নয়, তিনি একজন অধ্যাপক মানুষ, তিনি হচ্ছে যে শিক্ষা জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সুশীনাথ পোহরাজ, তাকে অ্যারেস্ট করা হলো। আরও অন্যান্য তার সাথে আমাদের ওখানকার দীপক চক্রবর্তী, অশোক চক্রবর্তী, আমাদের যারা কর্মী মানে সংগঠক, তাদেরকেও অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। বিভিন্ন জনকে হচ্ছে যে প্রতিদিন হচ্ছে কাগজপত্র পাঠানো, সমনের নোটিশ পাঠানো হচ্ছে। এগুলো কি? এগুলোর মধ্যে দিয়ে ওরা আমাদের ভয় দেখাতে চাইছে, বামপন্থীদের ভয় দেখাতে চাইছে। ওইসব হবে না, বরঞ্চ যত সমস্ত ভয় দেখাতে চাইবে তত কিন্তু প্রতিরোধী মাত্রা আরও আমাদের দ্বিগুণ হবে, আরও হচ্ছে মেজাজ, আমাদের সংগঠকদের, আমাদের কর্মীদের মেজাজ আরও শক্তিশালী হবে। ওইসব ভয় টয় আমরা অনেক দেখেছি। ওই 11 সালের পর থেকে ওসব তৃণমূল কংগ্রেস করেছিল চারিদিকে, তাদের যা পরিণতি হয়েছে, এদেরও সেই পরিণতি হতে ওদের একটু সময় বেশি লেগেছে, এদের বেশি দিন সময় লাগবে না। এইসব না করে মানুষের যে সমস্ত কাজ, সেই কাজগুলো করুক। এসআইআর থেকে যারা বাদ পড়েছে সেই তাদের নামগুলো কি করে ঢোকানো যায় সেই কাজ দেখুন। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেগুলো কমাক বিজেপি সরকার। বিজেপি সরকার এই যে রেশন কার্ড বাতিল করে দিচ্ছে অজস্র লোকের, খাদ্য সুরক্ষা আইন হচ্ছে কাট করছে, সেইগুলোকে কেন করছে? সেইগুলোকে নজর দিক যে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র সমস্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেগুলোকে কি করে নিয়ে যায়, সেগুলোকে অন্নপূর্ণা যোজনা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন, সেগুলোকে কিভাবে রক্ষা করা যায়, সেগুলোকে কিভাবে, এগুলোকে দেখা উচিত। এগুলোকে না দেখে আর শুধুমাত্র হচ্ছে যে ওই বুলডেজার, শুধুমাত্র পুলিশ, এই দিয়ে হচ্ছে যে মানুষকে দাবিয়ে রাখবে, বামপন্থীদের দাবিয়ে রাখবে, ওসব হবে না। ওসব কেস টেস দিয়ে, ওসব মিথ্যা মামলা দিয়ে, ওসব গ্রেপ্তার করে। কমিউনিস্ট পার্টি যখন প্রতিষ্ঠা হয়েছিল 1920 সাল থেকে, তখন থেকে এই ধারা চলছে, আজও বহমান। ওতে কিছু হয় না। কমিউনিস্ট পার্টি বেড়েছে, কমিউনিস্ট পার্টি কমেনি। আজও কমিউনিস্ট পার্টি বাড়বে, কমিউনিস্ট পার্টি কমবে না। আপনি যদি আপনার কাজটা না করতে পারেন, দেন ইউ আর ইনকেপেবল। আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, সুন্দরবনের বাজারে। নালিতে নোংরা পড়ে রয়েছে, আমাদের সরকার আজকে 100 দিন হয়ে গেল। এই যে এত বড় বড় সব প্যাসেজের মধ্যে মাল রেখে দিয়েছে, ওইদিকে জায়গাগুলোকে পুরো স্টোর রুম করে দিয়েছে। বলেন লাস্ট কবে বলেছে? আজকে বলেছে আমি আসছি বলে আপনি যদি না বলেন আমাকে বলতে হবে ওনাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। আপনি যদি করতে না পারছে, আপনি ম্যাডামকে বলুন আমরা অন্য কোথাও আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, অসুবিধা নেই। আমি বলছি আপনাকে, আপনি যদি আপনার কাজটা না করতে পারেন, দেন ইউ আর ইনকেপেবল। আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, সুন্দরবনের বাজারে। আর আপনি এখানে অন্য কাউকে আমরা নিয়ে নেবো। আমি আজকে আসছি বলে, ম্যাডাম আসছি বলে আজকে আপনি বলেছেন, অন্যদিন বলেন। আর 24 ঘন্টা আমি সময় দিলাম, 24 ঘন্টা। মার্কেটটা পরিষ্কার নেই।